আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের পরিপাক ও শ্বসনের তৃতীয় ক্লাস। পরিপাক ও শ্বসনের তৃতীয় ক্লাস। হ্যাঁ, দাঁত এটা অনেকবার পরীক্ষা আসছে। দাঁতের যে প্রকারভেদ তার আগে অবশ্য আছে দাঁত ও দন্ত সংকেতের। এখানে দেখো যে দ্বিতীয় নম্বর যে লাইনটা আছে, মানুষের দাঁত ডাইফাইডন, এটা ডেন্টালে 24 সালে আসছে। মানুষের দাঁতকে ডাইফাইডন বলা হয় কেন? পেজ হলো 153। দেখো ডাইফাইডন বলা হয় কেন? হ্যাঁ আলাদা, হ্যাঁ ডাই মানে দুই, হাই মানে হলো বৃদ্ধি, ডন ডন মানে দাঁত, ল্যাটিন শব্দ এটা। হ্যাঁ, অডন্ট 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 মানে হচ্ছে দাঁত। তো তাহলে কি ডায়াফাইডন এরকম নাম কেন হলো? মানুষের দাঁতই তো দুইবার উঠে না, জানো কি? মানুষের দাঁতে দুধ দাঁত একবার উঠে, তাই না? ওই দাঁত পড়ে যায়, তারপরে আবার দাঁত উঠলো, তাহলে কি দুইবার দাঁত উঠলো। এই জন্য মানুষের দাঁতকে বলা হয় ডাইফাইডন্ট। কিন্তু মনে রাখতে হবে পাশাপাশি যে পলিফাইডন অন্য বইয়ে আছে আর কি। হ্যাঁ, পলিফাইডন এটা একটু লেখা রাখো, পলিফাইডন 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 পরিপাক ও শ্বসন। কাদের দাঁতকে পলিফাইডন বলা হয়? হ্যাঁ, পলিফাইডন বলা হয় কাদের দাঁতকে? কুমিরের দাঁতকে। হ্যাঁ, কুমির অন্য বই আছে। হ্যাঁ, পলিফাইডন বলা হয় কুমিরের দাঁতকে। কুমিরের দাঁত বারবার যতবার পড়ে যাবে ততবারই উঠবে, বুঝতে পারছো? কেন? কারণ কুমিররা শক্ত শক্ত খাবার খায় না, তাই না? এই এখন বই দেখো না, এই যে আমি এটা রাখছি কেন জানো? লাস্ট দিন তো, তাই হলো 100 টাকা তুলবো, তাই এখন কথা বলবো আর টাকা তুলবো। এখন ভুল করে বললেও টাকা তুলবো। আচ্ছা দেখো, পলিফাইডন গেল, আর একটা দাঁত আছে, এটা বলে মনোফাইডন। বলো তো মনোফাইডন কাদের? মনো মানে কি? একবারই দাঁত উঠে, বারবার উঠে না। কাদের বলো তো? ইঁদুরের। আর কাদের? নদীতে দাঁত উঠে। হ্যাঁ না, এই যে গরু ছাগল ভেড়া, এদের গরু ছাগল ভেড়া, গরু ছাগল ভেড়া ঘোড়া বাঁধা এগুলো আছে না, এদের কি হয় জানো? এদের একবারই উঠে। হ্যাঁ, একবারে উঠে, বুঝতে পারছো? একবারই উঠবে, মানে আমাদের যেমন দুইবার না, একবার ছোট কালে আর একবার বড় কালে, এই আর কি। বড় কাল তো না, এই 12-14 বছরের মধ্যে উঠে যায়, তাই না? এই তাহলে এটাও মনে রাখবে, এদেরকে বলা হয় যে মনোফাইডন্ট, এদেরকে বলা হয় মনোফাইডন্ট। আচ্ছা এখন দেখো, একজন 2 থেকে 6 বছরের মধ্যে 20টি দুধ দাঁত গজায়, তার মানে শিশুদের দাঁত 20টি। এটাও একটা এমসিকিউ। হ্যাঁ, আচ্ছা তারপর হলো স্থায়ী দাঁত। স্থায়ী দাঁত হিসাবে 18 থেকে 24 বছরের মধ্যে আমাদের হলো 32টা দাঁত ওঠে। এটা সাধারণ, কারো বড় 28টা থাকে, কারো বড় 28টা থাকে। আক্কেল দাঁত যদি না হয়, ও জানাইছে অবশ্য। 34টা দাঁত থাকে। ওই তো ও না, ওরাও জানাইছে, ওরা আগে। আচ্ছা দেখো, এবার দাঁতের প্রকারভেদ। কর্তন দাঁত, খেয়াল করো, কর্তন দাঁত নাম কেন হলো? ইনসিসর। ইংরেজি বাংলা দিলে মনে রাখতে হবে। ইনসিসর কথাটার বাংলা অর্থ, ইনসিসর কথাটার বাংলা অর্থ হলো সিসর থেকে আসছে। সিসর, সিসর মানে কি জানো? সি মানে সমুদ্র, না, কাঁচি কাঁচি, কাটাকাটি হয়তো, তাই এটাতে আমরা কাটি। সামনের যে দাঁত, এটাতে আমরা কাটি না, কর্তন দাঁত, এটাকে বলা হয় ইনসিসর বা সিসর। আচ্ছা তারপরে দেখো সেদন দাঁত, ক্যানাইন বলা হয়। এটা বাংলা অর্থ কি জানো? এটা হচ্ছে ল্যাটিন শব্দ ক্যানিস থেকে। ক্যানিস, ল্যাটিন শব্দ ক্যানিস। ক্যানিস মানে কি জানো? কুকুরের দাঁত, কুকুরের দাঁত, কুকুরের দাঁত। এই দুইজনের জরিমানা দাও। তোমরা কথা বলছো, তুমি কুকুরের দাঁত বললাম না আজকে 100 টাকা তুলবো। দেখো মেয়েদেরও তুলবো, দাও। হ্যাঁ
তোমার কাছে তাহলে এই লেখা ওই ক্যাপ্টেন তো নাই তুমি একটা ওই নিজে তো টাকা দিয়েছে স্যার কথা না না কে বলছে দিয়েছি কতগুলো দিদি 30 টাকা দিয়ে না তো আসলে দিয়েছি টাকা গতকালকে স্যার বিল খাবেন না স্যার বুঝেছেন স্যার 2 টাকা স্যার লেখা রাখো না কথা বললে 5 টাকা স্যার কথা বলেন জয় আর জয় লেখা দুটাই বর্গের যাবে হ্যাঁ দুটাই বর্গের যাবে রিডিং ক্যাপ্টেন লিখতে পারেন হ্যাঁ ওই তো লিখতে বললাম লেখো লেখো ওই বানান করবে না তাহলে এমনি খাতে লিখতে হবে নাহলে ভুলে যাবে স্যার বইয়ে লিখে রাখতে হবে বই লিখে রাখো স্যার মনে থাকবে না লেখা হলো 2 বর্গের জব 5 টাকা 2 বর্গের জব 5 5 10 তাহলে মনে থাকবে ছোট করে লেখো তাহলে কুত্তার দাঁত হ্যাঁ কুকুরের দাঁত ক্যানিস মানে কুকুরের দাঁত কেন কারণ আমাদের এই যে চোখা দাঁত আছে না এইটা কুকুরের মতো চোখা মানে যদিও কুকুরের মতো অত বড় না কিন্তু কুকুরের মতো চোখা এই জন্য নাম হলো ক্যানিস বা কুকুরের দাঁত এরপরে আরেকটা দাঁত দেখো অগ্রপেশন পেশন মানে পেশন বলতে বোঝায় ভারী দাঁত পেশন দাঁত মানে ভারী দাঁত স্যার হ্যাঁ বলো নাম ভুল করলে টাকা দিতে পারবো না কারণ আমার যেটা নাম দেওয়া আছে ওটা দেওয়া লাগবে কারণ ওটা অন্য জোগাড় তো হতে পারে না না ওই যে চারটে রয়েছে তো ওটা তো অন্য জোগাড় তো অন্য রয়েছে বলে ও পরে কিন্তু 6টা রয়েছে অন্য জোগাড় যে সে ওই নাম তো আমার নাই না না ওটা তো 6টা রয়েছে জোগাড় আছে একটা হ্যাঁ 6টা রয়েছে আমার নামের সাথে মিলে যায় আমার নামে বানাতে অন্য না এটা তো চারটে রয়েছে ওটা 6টা রয়েছে কলেজে আলাদা ওই সিটি কলেজ ও হলো সিটি কলেজ জোগাড় মানে 6টা রয়েছে যে জোগাড় আছে ওটা সিটি কলেজে তাহলে কলেজ তুমি আরিয়ান ক্যাপ্টেন নিশাত লেখা রাখো নিশাত নিশাত তো অসুস্থ জানাইছে না ও অসুস্থ জানাইছে ওটা না ও আগে যাবে আর কি আমার এই কি জানাইছিল এই নাম কারণ কি জানাইছিল আলামিন আমাকে জানায়নি শফিক সামনে একটা করে বসান নাম স্যার শফিক ও হ্যাঁ সৌভিক লেখা রাখো সৌভিক জানায়নি মনে হয় সৌভিক জানায়নি ওরা আসে কানুন কি জানাইছিল কানুন ওদের কানুন কথা লেখা। 20 টাকা না, স্যার 20 40 40 টাকা নাই আরিয়ান আলামে ও অনেক টাকা হ্যাঁ 60 টাকা তুমি হারাই গেলে স্যার 100 টাকা স্যার 100 টাকা উঠে গেলে তো আর উঠাবেন না না আজকের দিনের জন্য 100 টাকা হয়ে গেছে লেডির একজন আসেনি ওটা তো লিখলই 80 টাকা হয়ে গেছে তো আর 20 টাকা আর 20 টাকা যে কথা বলবা এটা হয়ে যাবে স্যার এর জন্য তো 10 টাকা হয়ে গেছে অলরেডি 90 তাহলে আর 10 টাকা তোমাদের দুজন কথা বলবা হয়ে যাবে যাও বলবো না আপনি মেয়েরা বলবে না না তোমরাই বলবা আচ্ছা দেখো পেশন দাঁতে একটা কথা আছে আক্কেল দাঁত সম্পর্কে হ্যাঁ যেটাকে বলা হচ্ছে উইজডম মানে কি জানো জ্ঞানী উইজডম মানে জ্ঞানী আমরা বলি না যে ছেলেটা আক্কেল হলো না তাই না আক্কেল বলতে জ্ঞান গর্ভ এরকম কিছু বোঝায় হ্যাঁ আক্কেল হয় না না আসলে হয় কিন্তু মনে করা হয় যে আক্কেল দাঁত উঠতে মানে তার বুদ্ধি শুদ্ধি কিছু হয়েছে বুঝা গেল কি না না বুদ্ধি শুদ্ধি হয়েছে তার বিয়ে টিয়ে দেওয়া যাবে এরকম আর কি যে দাদু উঠলে হ্যাঁ দাঁত উঠলে হ্যাঁ না দিলে বিয়ে দেওয়া যায় হ্যাঁ এই যে। না তা তো আগে বিয়ে দেওয়া যাবে সামনে আমার পরের বিষয় দেখো পরের বিষয়ে দ্বন্দ্ব সংকেত কাকে বলে দিনাজপুরের 22 সালে আসছে দ্বন্দ্ব সংকেত কাকে বলে দিনাজপুরের 22 সাল দ্বন্দ্ব সংকেত কাকে বলে দিনাজপুর বোর্ড 22 সাল কয়ের জন্য আসছিল স্যার কি আরে বলেন তো দ্বন্দ্ব সংকেত কাকে বলে ডেন্টাল ফর্মুলা কাকে বলে এটা দিনাজপুর বোর্ড 22 সাল আচ্ছা এখন দেখো আরেকটা বিষয় সেটা হলো দ্বন্দ্ব সংকেতটি লিখো এটা কিন্তু অনেকবার আসছে যেমন দেখো ডেন্টালে 24 সালে আসছে তারপর হলো এই দ্বন্দ্ব সংকেতটা তারপরে দেখো শিশুদের দ্বন্দ্ব সংকেত আসছে মেডিকেলে 16 সালে শিশুদের দ্বন্দ্ব সংকেত আসছে মেডিকেলে 16 সাল স্যার বই পাইনি তো দেখা গেল একটু কারণ না এটা বড় দেয় কোনটা ওকে এটা এটাই দিই হ্যাঁ কত সালে শিশুদেরটা হলো 16 আর বড়দেরটা হচ্ছে 24 ঠিক আছে স্যার মানে অ্যাডমিশন আসছে এই তো অঞ্চলের পুরোটা আসছে আচ্ছা তাহলে এটা একটু কিভাবে একটু বুঝে নাও আমার সাথে তোমরা একটু করো তাহলে বুঝে ফেলবা দ্বন্দ্ব সংকেতটা আসলে কিভাবে করা হয়েছে খেয়াল করো
দ্বন্দ্ব সংকেত কিভাবে করা হয়েছে। হ্যাঁ, দ্বন্দ্ব সংকেত হলো যে মানুষের দাঁতটাকে, এটা ধরো উপরের দিকে দাঁত, যেমন ধরো উপরের দিকে দাঁত, তোমরা একটু করতে পারো, এটা হচ্ছে নিচের দিকের দাঁতের অংশ। হ্যাঁ, উপরের দিকের দাঁতে তোমার হচ্ছে চার দাঁত, তো আমরা জানি 4 রকমের, তাই না? একটা এরকম দাঁত, তারপর আরেকটা দাঁত হচ্ছে একটু বড়। হ্যাঁ, তাও দেখাই, ভিন্ন কালিতে দেখাই, তাহলে ভালো বুঝবো। আরেকটা দাঁত হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এই তোমরা তো লিখে লিখে দেখতে হবে, বই তো আছেই। আচ্ছা, এরপরে দেখো আরেকটা দাঁত হচ্ছে প্রিমোলার, এটা হলো প্রিমোলার দাঁত। আরেকটা দাঁত হচ্ছে মোলার দাঁত, দুই দিকে আছে। হ্যাঁ, এটা হলো মোলার। এদিকে আবার আছে, এদিকে দেখো, এদিকে একই রকম ভাবে। তারপর হলো যদি এত ভাগ থাকে না, এত ভাগ থাকলে তো আবার সমস্যা, তাই না? মাংসের অংশ ঢুকে যাবে না, আচ্ছা, এখন নিচেও দেখো একই রকম ভাবে, নিচেও একই রকম ভাবে ছোট করা গেছে, সমান সমান হয়নি। একটা বেশি এটা ফাঁক বেশ আছে, ফাঁক কম। হ্যাঁ, মানে উপরে যাতে মাংস ঢুকে যাবে। তারপর গেলে ঠিক আছে। উপরের দিকে একই। তারপরে লাল দাঁত তো সব মানুষের থাকে না, তাই না? লাল দাঁত থাকে মানুষের, সাদা দাঁত থাকে স্যার, আর হলুদ। মাথা সমস্যা নেই। তোমাদের বোঝানো দিয়ে কথা। করে যেতে পারে। এখন দেখো বৈজ্ঞানিকরা দাঁতকে এইভাবে মাঝ বরাবর ভাগ করছে। হ্যাঁ, এখন এই উপরের দিকের অর্ধেকে ইনসেসর তো আসলে 4টা, কিন্তু এই অর্ধেকে কয়টা? ইনসেসরের অর্ধেকে হলো 2টা, তাহলে 2 দিলাম। এটা ক্যানাইন বা ছেদন, আসলে তো 2টা উপরের দিকে, কিন্তু অর্ধেকে কি? একটা, তাহলে C1 ক্যানাইন। তারপরে লাল দাঁত যেটা অগ্রবেশন, এটা তো 4টা, কিন্তু অর্ধেকে কয়টা? 2টা, তাহলে দিব P2। তারপরে দেখো এটা তো টোটাল 6টা, কিন্তু দিব হলো M3, মোলার হলো 3টা। তাহলে এই দিকে যে কয়টা হইছে নিচেও তো সেম হবে, I2 C1 P2 আর M3। এখন বৈজ্ঞানিক কি করছে, এদিকেও তো একই, তাহলে যোগ করলে এটা হয় 8টা, তার সাথে এদিকে তো সেম 2 দিয়ে গুণ করছে, নিচেও তাই, যোগ করলে 8 হয়, তার সাথে 2 দিয়ে গুণ করছে, তাহলে কি হয় 16/16 তো হবে না, এটা যেহেতু বায়োলজিক্যাল অঙ্ক তাই ভুল হবে, তাই পাশাপাশি বসাতে হবে। হ্যাঁ, দিয়ে না বুঝলে এবার বলো কি কি বুঝলি। স্যার স্যার আবার আরেকবার বলেন তো স্যার, 8 আর 2 কিভাবে হলো? আচ্ছা, 8 আর 2 কিভাবে হলো, যে উপরের দিকে দাঁতের এই পাশে এই অর্ধেকে যে কয়টা আছে না, সেম জিনিস তো এখানেও আছে, 2 দিয়ে তাহলে এটা যদি যোগ করা 8টা হয়, 8কে তাহলে 2 দিয়ে গুণ করলে হচ্ছে, বুঝতে পারছো? তো নিচেও তো তাই, এই অর্ধেকে যেটুকু আছে এই অর্ধেকও সেম, তাহলে এখানে 8টা হয় 2 দিয়ে গুণ করলে সেম হচ্ছে, তাই না? তাহলে উপরের অর্ধেক গুণে 2 দিয়ে গুণ, নিচের অর্ধেক গুণে 2 দিয়ে গুণ, তাহলে কয়টা হলো 16, তাহলে উপরে 16টা নিচে 16টা, কিন্তু লেখার সময় আমরা এইভাবে লিখব, টোটাল দাঁত হলো 32টা। এইটাই হলো ডেন্টাল ফর্মুলা দ্বন্দ্ব সংকেত। এটা পরীক্ষায় মানে ক্ষয়ের জন্য দ্বন্দ্ব সংকেত লিখবো, এমনকি গয়ের জন্য আসছে, এইটুকু করবা ফুল 3 মার্ক পাই যাবা, সোজা না? এত ছোট্ট একটা জিনিস। হ্যাঁ, না চিত্র আঁকতে হবে না, তাহলে এটা দিবা 3 মার্ক, একবার আসছিল বোর্ড পরীক্ষায়, এটা সোজা না? জি স্যার। এইটুকু আঁকার ব্যাপার। হ্যাঁ, এক লাইনে যদি 3 মার্ক দিবে। আবার 7 অধ্যায়ে একটা 7 অধ্যায়ে এরকম একটা এরকম কোশ্চেন আছে, এক লাইন লিখবা 3 মার্ক পাবা, পুষ্প সংকেতের আছে এরকম, এক লাইন লিখে 3 মার্ক। না দেয় এটা বোর্ড পরীক্ষায়, এটা পড়াবো তোমাদের, দেখো এক লাইন লিখবা 3 মার্ক। না না, দিবে, কারণ কি ওটা হলো ম্যাথমেটিক্স, তো ওটা বুঝার জিনিস, ওই যে তুমি বুঝেছো না, ওইটার কারণে তুমি 3 মার্ক পাচ্ছ। 16 ভাগ করে, যেমন দেখো বোর্ড পরীক্ষায় মানুষের আলাগ্রন্থি 3টা আছে না, ওই 3টাও বোর্ড পরীক্ষায় আসছে, রাজশাহী বোর্ডে আসছে, ওই 3টা নাম লিখবা, তাই তুমি 3 মার্ক পেয়ে যাবে। আলাগ্রন্থি 3টার নাম লিখলেই, ব্যাখ্যা না দিয়ে শুধু এরকম আসছে, একটা দুটো এরকম সহজ কোশ্চেন দেয়,
বুঝছো? তো তাহলে দ্বন্দ্ব সংকেতের কি বলছে, স্তন্যপায়ী প্রাণীদের মোট দাঁতের সংখ্যা ও ধরন। স্তন্যপায়ী মানে কি, যে যারা দুধ পান করায়, তাই না, তাদেরকে স্তন্যপায়ী বলে। সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় দ্বন্দ্ব সংকেত বা ডেন্টাল ফর্মুলা। তাহলে এই সংকেতটা, আর শিশুদের ক্ষেত্রে মনে রাখতে হবে অগ্রবিষণ দাঁত থাকে না, শিশুদের অগ্রবিষণ দাঁত থাকে না। যদি না থাকে তাহলে তো ওটা বাদ। তাহলে দেখো শিশুদের ক্ষেত্রে কিন্তু 5x2 অগ্রবিষণ তো নাই, ঠিক আছে, এই জন্য তাহলে এখানে অটোমেটিকলি কমে গেল। আর মোলারও আবার একটা কম, মোলার শিশুদের দুইটা, ওদের দাঁত আক্কেল দাঁত হয় না শিশুদের, বড়দের অনেক সময় হয় না, তাহলে হবে না, তাহলে অটোমেটিকলি শিশুদের ক্ষেত্রে কি 20। দেখো ঢাকা বোর্ডে 23 সালে দন্ত সংকেত এটা আসছিল গয়ের জন্য, ঢাকা বোর্ড 23 সাল, শুধু একটু লিখে দেবা 3 মার্ক পেয়ে দেবা। আর যদি ভুল হয় তাহলে 0 বেশি পাবা না। জিরো তো অনেক স্যার। 0 কম দিয়ে দিত কিছু একটা লিখে চলে আসো, খাতা করে না। না এখানে তো অঙ্কের মতো, এখানে যদি হিসাবে ভুল হয়, যদি তুমি এরকম করো মনে করো যে, আচ্ছা তুমি যদি এটা করো তাহলে কেমন হয় দেখো, তুমি ধরো পরীক্ষার খাতে কি করলা, 8 × 2 = 16, এক 1, এটা তো শিখে আসছে। তাহলে তুমি এটা কি 0 বেশি পাবা? 0 বেশি পাবা। এই হিসাবে তো এটাই হয়। কিন্তু এর মধ্যে 0 বেশি পাবা না। হ্যাঁ, এটা তাহলে কিসের দাঁত হলো? এটা ভূতের দাঁত হলো। ভূতের দাঁতে একটা হয় না স্যার। হ্যাঁ, ভূতের দাঁত একটা। হ্যাঁ, দাঁতের মধ্যে 64 টা হয়তো। ভূতের 64 টা। আচ্ছা এবার আমরা চলে আসি পাকস্থলীতে খাদ্য পরিপাক। দেখো পাকস্থলীতে খাদ্য পরিপাক, এদিকে কারো কোনো কোশ্চেন বা সমস্যা থেকে না বলো, আছে কি? নাই তো? আচ্ছা তাহলে এবার আমরা আসি পাকস্থলীতে। পাকস্থলীতে খাদ্য পরিপাক। দেখো এখানে 2 নম্বর লাইন থেকে এমসিকিউ, শব্দ ভূমিষ্ঠ শিশুতে পাকস্থলীর ধারণ ক্ষমতা থাকে 30 মিলিমিটার বা 1 আউন্স। বয়স সন্ধিকালে হয় 1 লিটার, আর প্রাপ্ত বয়সে তা বেড়ে দাঁড়ায় 1.5 লিটার থেকে 2 লিটার। পাকস্থলী নিম্নোক্ত 5টি অংশে বিভক্ত, এগুলো এমসিকিউ জন্য পড়তে হবে। যেমন দেখো কার্ডিয়া, এরকম নাম কেন হয়েছে খেয়াল করো। কার্ডিয়া নামকরণ হয়েছে, এই জিনিসটা হার্টের ঠিক নিচ বরাবর থাকে, এই জন্য নাম হচ্ছে কার্ডিয়া। হার্ট আছে না, হার্টের ঠিক নিচের দিকে থাকে, এই জন্য নাম হচ্ছে কার্ডিয়া। এরকম আর কি। এটা ধরো আসলো, নেমে আসে, এখন এটা এইভাবে করে এই, এখন এইখানে একটা মাংসল অংশ থাকে, তো এই জিনিসটা থাকে ঠিক হার্ট যেখানে তার নিচ, হার্ট বরাবর, এই জন্য নাম হলো কার্ডিয়া। এর নাম হচ্ছে কার্ডিয়া। এর কাজ কি জানো, এখানে হলো পাইলোরাস থাকে, এই জায়গায় কি থাকে? পাইলোরাস। পাইলোরাস কি? পাইলোরাস, পাইলোরাসের বাংলা অর্থ হলো দারোয়ান। হ্যাঁ, গেটম্যান। কারণ কি জানো, এই জায়গাতে মাংসপেশি গোল করে মাংসপেশির একটা বেড থাকে, মানে মাংসপেশি দিয়ে একটা ঢাকনা থাকে, বুঝছো? তো এটাকে বলে স্প্রিংটার, পাইলোরিক স্প্রিংটার। পাইলোরিক স্প্রিংটার, স্প্রিংটার মানে স্প্রিং এর মতো খোলা বন্ধ করে। তো এটা হলো যখন খাবার আসে তখন এই মাংসপেশির প্রাচীরটা মানে সরে যায়, আমাদের খাবার এখানে ঢুকে, আবার ঘাট করে বন্ধ হয়ে যায়। তাহলে দারোয়ানের মতো কাজ করে না, দারোয়ান ধরো দরজা খুলে দেয় আবার বন্ধ করে দেয়, তো কিছু সময়ের জন্য খুলে গেল, খাবার আসলো, আবার ঘাট করে বন্ধ হয়ে যাবে। তাহলে এই দারোয়ানের মতো কাজ করে, তাই এর নাম হলো পাইলোরাস। আর একসাথে নাম হলো পাইলোরিক স্প্রিংটার, স্প্রিং এর মতো কাজ করে। তো এই জন্য মানুষকে যদি 2 পা উপরের দিক করে ঝুলানো হয়, যে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক ছাত্রকে এইভাবে নাকি শাস্তি দিচ্ছিল, বুঝছো, পা উপরের দিকে ঝুলায় খুব পিটাইছে। তো তো ওই যে পাটোয়ারি আছে না, পাটোয়ারিকে কাজ করছিল। হ্যাঁ, না তো এখন মানুষকে উপরের দিকে যদি করে তাহলে পেটের খাবার তো মুখ দিয়ে বের হওয়ার কথা না, কিন্তু বের হয়নি কেন? ওই যে ওই পাইলোরিক স্প্রিংটার বন্ধ হয়ে থাকে, ওই জন্য কিন্তু ওটা হলো একদিকে খোলার সিস্টেম করা আছে, বিপরীত দিকে খোলার সিস্টেম নাই। যার জন্য তুমি যদি ডিগবাজি খাও তো তোমার কি পেটের কিছু বের হয়ে আসবে?
আর বেড়ে আসলেও তো একটা একটা মানুষের ঘৃণার একটা ব্যাপার, খারাপ লাগবে না, তাই কি না? বাইরে আবার খারাপ লাগে। তখন তো সবার হলে খারাপ লাগতো না, সবারই হয়, একজনের হলে তো খারাপ এমনি রক্ত তো মাথায় আসে, সব এমনি তো মারা যায়। জোরে রাখতে লাগে, কষ্ট করে বাড়ানো দরকার। না, তা মারা যায় না, কষ্ট হয়, মারা যায় না। তাহলে এই হলো ব্যাপার। তারপরে দেখো এখানে আরেকটা কথা আছে, যে ফান্ডাস, ফান্ডাস নামকরণ কেন হলো? দেখো এই জায়গাতে এইটুকু অঞ্চল বেশ পুরু হয়, এইটুকু অঞ্চলের নাম ফান্ডাস। ফান্ডাস মানে উঁচু অংশ, ফান্ডাস মানে এটার থেকে একটু উঁচু হয়ে গেছে, তো তাই এর নাম হলো ফান্ডাস বা উঁচু অংশ। পাকস্থলীর এটা হলো উঁচু অংশ। তারপরে দেখো যে দেহ বা কর্পাস, তার মানে হচ্ছে এখন এই জায়গাতেও তো তোমার হচ্ছে একই রকম ভাবে মাংসপেশি বেরিয়ে আছে, বুঝছো? আচ্ছা, তাহলে এইটুকু অংশ দিয়ে বাদ বাকি ফান্ডাস বাদ দিয়ে এই গোটাটা এইটুকু অঞ্চলের নাম হলো দেহ। এইটুকু অঞ্চলের নাম হলো দেহ, উপরের অংশ আর নিচের অংশ বাদ দিয়ে মাঝের অংশের নাম দিয়েছে কি দেহ বা কর্পাস। তারপরে দেখো অ্যান্ট্রাম নাম কেন দিয়েছে? অ্যান্ট্রাম, অ্যান্ট্রাম মানে হচ্ছে গহ্বর বা চেম্বার, এটার নাম হলো অ্যান্ট্রাম। এই জায়গাটা একটু গহ্বরের মতো আছে, এটার পরে এখানে কিন্তু পাইলোরিক স্প্রিংটার, আবার এখানে পাইলোরাস, আবার এখানে কি পাইলোরাস বা পাইলোরিক স্প্রিংটার, পাইলোরিক স্প্রিংটার, স্প্রিংটার, স্প্রিংটার। তাহলে এটা নাম অ্যাট্রাম, অ্যাট্রাম মানে গহ্বর, অ্যাট্রাম মানে গহ্বর বা চেম্বার। এখানে একটা ফাঁকা জায়গা, বাইরের দিকে আবার বাইরের দিকটা একটু পুরু মাংস বেশি করা, এটাকে বলা হচ্ছে অ্যাট্রাম। তারপরে দেখো এই যে পাইলোরাস বলছে, এই পাইলোরাসটাই মানে পরে আলোচনা হয়েছে, যে একটা হচ্ছে দেখো ওই যে কার্ডিয়ার ওখানে আছে, ওই যে একটা নাম হয়েছে কি পাইলোরিক স্প্রিংটার, হ্যাঁ এটা নিচে দিয়েছে, উপরেও আছে, নিচে একটা দেখাইছে, ওই জন্য এই যে পাকস্থলীর যে অংশটি অন্তের ডিডোনামে উন্নত হয় তার নাম পাইলোরাস। এটি পাইলোরিক স্প্রিংটার নামও বেশি বলা হয় ধারণ করে, ওটা লেখেনি কিন্তু দুই জায়গাতেই থাকে, বুঝছো, দুই জায়গাতেই থাকে। এই হলো ব্যাপার। ও এইটা হলো পরীক্ষাতে তোমার হচ্ছে যে অবশ্য বানাতে কেউ বানাতে বলেনি, তুমি বললা, তাহলে বানাই ফেলবো, ঠিক আছে, তাহলে বানাই ফেলবো। তাহলে এখন পাকস্থলীর অংশ নয় কোনটি বা পাকস্থলীর অংশ কোনটি, এইভাবে যদি আসে তাহলে এই পাঁচটা মনে রাখলে হয়ে গেল, তাই কি না? স্যার ফান্ডাসের কাজ আছে কিন্তু, হ্যাঁ ফান্ডাসের কাজ আছে কিছু না? না, কোনো কাজ নেই। এখানে যে বলছে যেখানে পরিপাকের সময় সৃষ্ট গ্যাস এখানে জমা হয়, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তো বের হয়, তখন অতিরিক্ত গ্যাস হলে এটা উপরে, ওই জন্য আমাদের অনেক সময় পেট ব্যথা করে, এই জন্য পেটের উপরের দিকে ব্যথাকে ডাক্তাররা গ্যাস মনে করে। তখন কি ব্যথা ফান্ডাসে হয়? হ্যাঁ হ্যাঁ, সব জমা হয় ফান্ডাসে, তো তখন পেটের উপরের দিকে ব্যথাকে বলা হয় এটাই হলো অ্যাসিডিটি, পেটের উপরে ব্যথা। কারণ বুকে ব্যথার তো অনেক কারণ থাকে, হ্যাঁ, সব বুকের ব্যথাই যে তোমার হয় তা না, হার্টের না, অনেক সময় তুমি মনে খুব দুঃখ পাইলে মনে করো, হ্যাঁ বুক ব্যথা করবে, কারণ তখন দুঃখ পেলে যেটা হয় আমাদের হচ্ছে অ্যাসিডিটি হলো বুকে ব্যথা করে। তবে মেইনলি ব্যথা বুকে ব্যথা যেটা হয় তোমার হচ্ছে যে ইয়ার কারণে হয় যে কর্টিসল হরমোন নিঃসরণ হয়, ওই কর্টিসল হরমোনের কাজ হলো রক্তনালীকে সংকুচিত করে দেয়, তো ওই বুকের মধ্যে অনেক চিকন চিকন রক্তনালী সংকুচিত হয়, রক্তচলাচলে বিঘ্ন ঘটে, তখন বুকে ব্যথা। এখন ধরো যে যারা নির্বাচনে দাঁড়াইছে তাই না, এরা যখন হারে যাবে না, এদের বুকে ব্যথা করবে, দুঃখ পাবে, অনেক দুঃখ হবে না, তাই কিনা? তো ওই হাসনাত আব্দুল্লাহ অবশ্য কোনো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না, ওকে তো অনেকেই ফ্রি টাকা পয়সা দান করতেছে, ওই জন্য ও হারলে ওর দুঃখ নাই। কারণ 1 লাখ টাকা, 10,000 টাকা, 5,000 টাকা সবাই ওকে দান করছে, দেখছি ইউটিউবে দেখছি, মানে দিচ্ছে, মানে সবাই চাচ্ছে ও যেন হয় আর কি। ওর ভাষণ টাষণ খুব সুন্দর, তো হাসনাত আব্দুল্লাহ ভাষণ টাষণ খুব ভালো। হ্যাঁ, লেজার ট্রিটমেন্ট করলে সমস্যা হয়, অনেক সময় ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। আচ্ছা, তাহলে এটা গেল। এবার আমরা চলে আসি যান্ত্রিক পরিপাক। দেখো একটা কথা মনে রাখতে হবে, হ্যাঁ, যে যেটা একটু বেশি মনে রাখবা সেটা হলো মানুষের মুখে সর্বরাজিত খাওয়ার পরিপাক হয়, কিন্তু লিপিড আর প্রোটিন পরিপাক হয় না। পাকস্থলীতে পরিপাক হয় কি শুধু প্রোটিন জাতীয় খাবার, ঠিক আছে।
আর ক্ষুদ্রান্তে, হ্যাঁ লিপিড মানে তেল চর্বি এগুলো। আর ক্ষুদ্রান্তে পরিপাক হয় মনে রাখবা 3টে খাবারই, ক্ষুদ্রান্তে পরিপাক হয় 3টে খাবারই। এখন একটু পেঁচায় যদি আসে, এরকম আসতে পারে যে মুখে তো শুধু শর্করা পরিপাক হয়, কিন্তু কখন লিপিড এবং প্রোটিনও পরিপাক হতে পারে, সেটা হলো কি যান্ত্রিক পরিপাক। যান্ত্রিক পরিপাক কিন্তু মুখের মধ্যে 3টে খাবারেই হয়। যান্ত্রিক পরিপাক মানে দাঁত দিয়ে খাবার চিবাচ্ছ না, ওটাই যান্ত্রিক পরিপাক। তো আমরা তো প্রোটিনও দাঁত দিয়ে চিবাই, চর্বি যখন খাচ্ছি তখনও তো দাঁত দিয়ে চিবাচ্ছি না, জিভা দিয়ে নড়াচ্ছি, তাহলে কিন্তু মুখে যান্ত্রিক পরিপাক কিন্তু মুখে সবটারই হচ্ছে, বুঝা গেল কি? আবার একইভাবে পাকস্থলীতে শুধু প্রোটিন হয়তো, কিন্তু যদি বলে যে কখন হলো পাকস্থলীতে লিপিড এবং প্রোটিনও পরিপাক হয়, লিপিড এবং শর্করা পরিপাক হয় যান্ত্রিক পরিপাকের সময়। পাকস্থলীও কিন্তু আমাদের যে পাকস্থলী আমরা বুঝি না তাই, কিন্তু আমাদের পাকস্থলী প্রতিনিয়ত সংযোগ প্রসারণ হচ্ছে। এবং এর সংযোগ প্রসারণ কেমন জানো? একবার এরকম আর একবার দুমড়ানো, মানে একটু বাঁকা ভাবে ইয়ে হয় প্রতিনিয়ত। আমরা বুঝতে পারবো না, কারণ স্বয়ংক্রিয়ভাবে হয়, বুঝছো? মানে এরকম করে চাপ দিবে একবার, এরকম করে চাপ দিবে একবার, একবার এরকম দুমড়ানো, কাপড় চুপড়ানো, 3 রকমের হলো ইয়ে হয়। হ্যাঁ শব্দ হয়, হ্যাঁ বুঝছো? এটা স্বয়ংক্রিয়ভাবে হয়। হ্যাঁ এটা আমরা বুঝবো না, কিন্তু এটা হবে, এটা হচ্ছে প্রতিনিয়ত। এক্সরে করলে তো একবার ছবি, ভিডিও করলে দেখা যায়, যে ইয়ে করলে ভিডিও করলে বা আল্ট্রাসাউন্ড করলে দেখা যায়। যারা ডাক্তার আল্ট্রাসাউন্ড করে তারা দেখতে পাই, ডাক্তার হলে তুমি দেখতে পাবা, ডাক্তারি পড়লেও দেখতে পাবা, ওগুলো তোমাকে দেখাবে, তো ওগুলো তোমাকে দেখাবে, ডাক্তার হলে তখন তুমি দেখবা। হ্যাঁ তখন 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 তোমার মনে হবে হ্যাঁ এটা তো শুনছিলাম, হ্যাঁ তারপরে ছিল, হ্যাঁ তার মনে করে দেবে, তাই না? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো এখন হচ্ছে যে এখন তোমরা ডাক্তার হয়ে যায়, এবার ভুলে টুলে যায় না। আমার কিন্তু যারা স্টুডেন্ট তারা কিন্তু কেউ আমাকে ভুলে যায়নি, কিন্তু তোমরা এরকম আর হয় না, মনে থাকবে বেশি। তবে আমার একটা ছাত্রী আছে যে ভুলে গেছে, মানে ওই আমাকে হলো ওই না পাত্তা দেয় না, মানে কি ওর হচ্ছে নাম্বার ছিল না, তো ওর নাম্বার ছিল না, ওর আব্বা আমার নাম্বার ছিল, ও মোবাইল ব্যবহার করতো না। এখন হচ্ছে ও মনে করো চান্স পাওয়ার পরে তখন কিন্তু ওর আব্বা আমাকে ফোন দিছি, তো এই 3 বছর আগে। তো ও হচ্ছে কি করছে, ও হচ্ছে ভালো জায়গায় করছে, সারথলি মোল্লাতে করে। তো ও হচ্ছে সারথলি মোল্লাতে, ওকে আমি চান্স পাওয়ার পরে সবাইকে খাওয়াইছি রেস্টুরেন্টে, হ্যাঁ সব ইয়েতে। তারপরে হলো যে আমি তখন ওকে বললাম যে তোমার তো পার্সোনাল মোবাইল নাই, তো বলছে যে না এখন আব্বা কিনে দেবে। তাই বললাম কিনে দিলে তাহলে তুমি তখন আমাকে কল দিও, তো তোমাকে তো হারাই ফেলবো। ও কিন্তু আমাকে কলও দেয়নি, আমি ওর আব্বা আমাকে কল দিলেন, তার মানে ও ভুলে গেছে। আপনি নাম্বার হারাই ফেলেছে হয়তো, আমার নাম্বার হারিয়ে ফেলছে। ও আচ্ছা হ্যাঁ সারথলি মোল্লা, হ্যাঁ না এটা হচ্ছে যে র্যাঙ্কিং আছে তো, ঢাকা মেডিকেল 1 নম্বর, তারপরে সলিমুল্লাহ, তারপরে সরাদ্দি, তারপরে চট্টগ্রাম, তারপরে রাজশাহী। হ্যাঁ চট্টগ্রামে আমার অবশ্য আছে একজন 4th ইয়ারে পড়ে, ওর নাম হলো অবান্তিকা গড়গড়িয়া, ওর নাম অবান্তিকা গড়গড়িয়া, ও চট্টগ্রাম মেডিকেল পড়ে। তো একজন স্টুডেন্ট খালি আর কি ভুলে গেছে, না এটাও হতে পারে নাম্বার হারাই ফেলছে, এটাও হতে পারে, আন্দাজে দোষ দেওয়া ঠিক না। অবশ্যই সবসময় পজিটিভ টাকা পয়সা গেছে না 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 খাওয়ানোর পরেই তো, আচ্ছা আরে আর কি আপনার খাওয়া দাওয়া গেছে না ও এটা ওর দোষ না, ওর মোবাইল ছিল না, ও যখন ওর চান্স পেয়েছে তখন ওর আব্বা কিনে দিতে চাইছে, করোনা মেডিকেলে পরে কিনে দিবেন, এটা তো ওটা না করোনা। আচ্ছা দেখো যান্ত্রিক পরিবেগে আচ্ছা দেখো যান্ত্রিক পরিবেগে কিছু এমসিকিউ আছে, যে যেমন হলো যে যান্ত্রিক পরিবেগে বলা হচ্ছে যে পাকস্থলীতে আর কি খাওয়ার যে কত সময় থাকে, 2 থেকে 6 ঘন্টা অবস্থান করে। সাধারণত তুমি যদি পোলাও খাও তাহলে প্রায় 6 ঘন্টা অবস্থান করবে, আর যদি তুমি হচ্ছে রুটি ভাত এগুলা খাও তাহলে 2-2.5 ঘন্টা অবস্থান করে। তো পোলাওটা একটু বেশি সময় আর কি থাকে, ওই জন্য কিন্তু পোলাও মাংস খাইলে দেখবে যে সহজে আর কি খিদে লাগে না। হ্যাঁ অনেকে দেখা যায়
বিয়ের বাড়িতে পোলাও অংশ বেশি করে খায়, ছেলেরা বিশেষ করে। হ্যাঁ পরে দেখা যায় মেয়েরাও খায় কিন্তু দেখায় না মেয়েরা কম খায়। আর ওখানে পরে আবার আমি যতবার হচ্ছে যে ওই যে চান্স পাওয়ার পরে খাওয়াইছি না, আমি দেখছি যে ছেলেরা প্লেটে সব কিছু খায় আর মেয়েরা সবই নষ্ট করে, মানে খেতেই পারে না। আমাদের ডাকবে না ছেলে স্যার, উল্টা আমরা এক্সট্রা রাইস খেলে ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে এটা মনে রাখতে হবে এমসিকিউর জন্য। তারপরে দেখো এই সময় প্যারাইটাল কোষ থেকে, প্যারাইটাল মানে কি প্রাচীর, মানে পাকস্থলীর যে প্রাচীরের কোষ তাকে বলা হয় প্যারাইটাল। এই সময় প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়ে খাদ্যবাহিত অধিকাংশ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় এবং কি করে, হ্যাঁ এটাও দেখাতে হবে। এরপরে পরেরটা এমসিকিউর জন্য দেখাতে হবে মসৃণ পেশির 3টি স্তর নিয়ে পাকস্থলী গঠিত। ওই যে যেটা বললাম মসৃণ পেশি, হ্যাঁ ভিতরের দিকে যে পেশি এটাকেই মসৃণ পেশি বলে। পাকস্থলীর ভিতরের দিকে যে পেশি এটা ওরকম আঁকা বাঁকা মানে মাইক্রোভিলাস টেরাস এরকম নাই, হ্যাঁ এই জন্য এটাকে মসৃণ পেশি বলে। তো বলছে এই মসৃণ পেশি 3টে স্তর নিয়ে গঠিত। দেখো ভাষাটা খেয়াল করো, পেশি স্তর বিভিন্ন দিকমুখী হয়, বিভিন্ন দিকমুখী, একটা হলো লম্বভাবে থাকে, একটা প্রস্থভাবে থাকে, আর একটা বেঁকাভাবে থাকে। হ্যাঁ তো তাহলে কি হয়, যে লম্বভাবে থাকে সে কি করবে, যে এরকম যেটা আমি বলছিলাম যেই পেশিগুলা এরকম লম্বা ভাবে আসে মনে করো, সে কি করে এরকম হয়, যে এইভাবে থাকে সে কি করে এমন করে। আর যে মনে করো এরকম বেঁকায় থাকে সে হলো এরকম বাঁক নিয়ে মানে একটু মোচড় দিয়ে সংকোচন অনুসরণ করে। ওই জন্য বলছে বিভিন্ন দিকমুখী হয়, মসৃণ পেশি 3টি স্তর বিভিন্ন দিকমুখী হয়, পাকস্থলীর প্রাচীর নানাভাবে সঞ্চারিত হয়। এই যে মোচড় দিয়ে, মোচড় মানে বুঝো তো গামছা টামছা আমরা